অর্জুন যখন রঘুনাথপুর গ্রামের কাঁচা রাস্তায় পা রাখল, তখন সন্ধ্যের আলো প্রায় মিলিয়ে এসেছিল। কাঁধে ব্যাগ, হাতে ক্যামেরা, আর মনে একটা অদ্ভুত উত্তেজনা। শহরের কোলাহল ছেড়ে এই নির্জন গ্রামে আসার কারণ ছিল একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি, যার নাম শুনলে গ্রামের লোকেদের মুখ শুকিয়ে যায়। অর্জুন একজন সাংবাদিক। অতি প্রকৃত গল্পের পিছনে ছুটে বেড়ানোই তার নেশা পেশা দুটোই। এবার তার নজরে এসেছে এই শতাব্দী প্রাচীন পুরনো জমিদার বাড়িটি। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের জমিদার রঘুনাথ চৌধুরী বানিয়েছিলেন এই প্রাসাদ প্রমাণ বাড়িটি। মুঘল ও বাঙালি স্থাপত্যের মিশ্রণে তৈরি এই বিশাল প্রাসাদ একসময় এই অঞ্চলের সমৃদ্ধির প্রতীক ছিল এই প্রাসাদ। কিন্তু রঘুনাথের স্ত্রী মালতী দেবীর ট্র্যাজেডি এটিকে অভিশপ্ত করে তোলে। 1885 সালের দিকে রঘুনাথ তার লোভের জন্য মালতীকে বিষ খাইয়ে হত্যা করে এবং তার অমূল্য গয়না গোপন কুঠুরিতে লুকিয়ে রাখেন। মালতীর মৃত্যুর পর সমস্ত লোক ভূতের ভয়ে গ্রাম ছেড়ে পালাতে থাকে। হাভেলিটা আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে পড়ে। স্থানীয়রা বিশ্বাস করত যে তার ক্রুদ্ধ আত্মা গয়নাগুলোকে পাহারা দেয়। এরপর একদিন জমিদার রঘুনাথ চৌধুরীকেও কিছুদিন বাদে গ্রাম ছেড়ে পালাতে হয়। গুজব ছিল যে তিনিও মালতীর অভিশাপের শিকার হয়েছিলেন। অমাবস্যার রাতে কান্নার শব্দ পাওয়া যেত জমিদার বাড়ির ভিতর থেকে, আর জানলায় দেখতে পাওয়া যেত মালতীর ছায়া। গ্রামের লোকেরা এই পুরনো জমিদার বাড়িটিকে একরকম এড়িয়েই চলত। সবাই বলতো গয়নাগুলো আর বাড়িটা নাকি অভিশপ্ত। যে গয়নার লোভে ও বাড়িতে ঢুকেছে তার জীবন শেষ হয়ে গেছে। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। গ্রামের প্রবেশ পথে একটা ছোট্ট চায়ের দোকানে থামল অর্জুন। দোকানের বেঞ্চিতে বসে কয়েকজন বয়স্ক লোক চা নিয়ে গল্পে মশগুল। তাদের কথার মাঝে জমিদার বাড়ির নাম উঠতেই সবাই চুপ করে গেল। একজন বুড়ো মতো মানুষকে দেখে জমিদার বাড়ির পথ জিজ্ঞাসা করল সে। লোকটার দাঁতের বেশিরভাগই নেই, তাই ফিস ফিস করে বলল, ওই জমিদার বাড়িতে যাওয়ার কথা ভুলেও ভেব না বাবা। মালতী দেবীর আত্মা এখনো ওই বাড়ি পাহারা দেয়। মালতী দেবী? তিনি আবার কে? অর্জুনের কৌতূহল বেড়ে গেল। তিনি কি ওই জমিদার বাড়িতেই থাকতেন? বুড়ো মতন লোকটা চোখ ছোট করে তাকালো, যেন অর্জুনের প্রশ্নটা তার ঠিক পছন্দ হয়নি। জমিদারের বউ সুন্দরী ছিলেন, কিন্তু লোভী স্বামীর হাতে শেষ পর্যন্ত মারা যান। তারপর থেকেই হাভেলিটা অভিশপ্ত। যারা রাতে গেছে তারা আর ফেরেনি। অন্যরা মাথা নাড়ল।
যেন বুড়ো মানুষটির কথায় শিলমোহর দিচ্ছে। চা খেতে খেতে মালতীর ইতিহাস জানল অর্জুন। রঘুনাথের স্ত্রী মালতী দেবী ছিলেন একজন সুন্দরী নিরীহ গ্রামের মেয়ে। বিয়ের সুবাদে তিনি তার স্বামীর সাথে হাভেলিতে বসবাস শুরু করেন ওই 1875 সালের দিকে। মালতীর কাছে ছিল কিছু অমূল্য গয়না, যেমন সোনার হার, হীরের কানের দুল এবং একটি রুবির আংটি, যা তার পূর্বপুরুষের থেকে পাওয়া। বিয়ের আগে তার বাবা তার সারা জীবনের সঞ্চয় একসাথে করে তার বিয়েতে দিয়ে যান। তারপর তিনি আর বেশি দিন বাঁচতে পারেননি। অসুস্থ শরীর আর একাকিত্ব তার জীবন শেষ করে দেয় ধীরে ধীরে। তার মৃত্যুর পর মালতী তার বাবাকে শেষ দেখবার জন্য তার স্বামীর কাছে অনুমতি পাননি। শেষ দিকে রঘুনাথের লোভ ওই গয়নার প্রতি বাড়তে থাকে। ডায়েরিতে মালতী লিখেছিলেন যে রেসের মাঠের ঘোড়ার বাজি আর নিত্য নতুন নারী সঙ্গে তার স্বামীকে ধীরে ধীরে পরিবর্তিত হতে দেখছিল সে। তিনি গয়নাগুলোকে বিক্রি করে আরও সম্পদ অর্জন করার পরিকল্পনা করছিল। একদিন রাতে, সম্ভবত ওই 1885-র 15ই ডিসেম্বর, রঘুনাথ মালতীকে বিষ খাইয়ে হত্যা করে। তারপর তিনি তার গয়নাগুলোকে হাভেলির একটা গোপন কুঠুরিতে একটি কাঠের সিন্দুকে লুকিয়ে রাখে। অর্জুন মুচকি হাসল। এসব গল্প তার কাছে নতুন নয়। তবু কেন জানে না ওর মনের কোণে একটি অস্বস্তি জমতে থাকে। চায়ের গ্লাসে শেষ চুমুক মেরে সে উঠে পড়ল। অর্জুন বলল, আচ্ছা, জমিদার বাড়িটি কোন দিকে? সম্পূর্ণ ঠিকানা আর দিক নির্দেশ জেনে নেয় অর্জুন। লোকজন একে অপরের দিকে তাকালো। অবশেষে বুড়ো লোকটাই বলল, গ্রামের শেষে বট গাছের পাশে। কিন্তু বাবা, রাতে যেও না, আমি বলছি শোনো, রাতে যেন যেও না। মালতী দেবী কাউকে ক্ষমা করে না, কাউকে না। তুমি যেন যেও না বাবা, যেন যেও না। হ্যাঁ। সূর্য ততক্ষণে ডুবে গেছে। গ্রামের একমাত্র ছোট্ট অতিথিশালায় ব্যাগ রেখে বেরিয়ে পড়ল অর্জুন। এক বৃদ্ধার সাথে দেখা করল সে। নাম মিনা। গ্রামের লোকে বলে মিনা হাভেলির ইতিহাস খুব ভালো জানেন। কোনো এক সময় মিনার মা ওই জমিদার বাড়িতে কাজ করতেন। মিনার কুড়ে ঘরে পৌঁছে অর্জুন দরজায় টোকা দিল। দরজা খুলল একজন বৃদ্ধা, যার মুখে বয়সের ভাঁজ আর চোখে একটা অদ্ভুত গভীরতা লক্ষ্য করল অর্জুন। হাভেলির কথা জানতে এসেছো তো? মিনা সরাসরি প্রশ্ন করে। তার কুটুরিতে ঢুকে যাওয়া চোখ দুটো যেন অর্জুনের মন পড়ে ফেলেছে। অর্জুন হকচকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি, আগের দিন চায়ের দোকানে শুনেছিলাম মালতী দেবীর গল্প, ওটাই আর কি জিজ্ঞেস করার। মানে সেসব কি সত্যি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিনা। হ্যাঁ, সত্যি। মালতী ছিল এক নিরীহ সুন্দর মেয়ে, গরিব বাপের একমাত্র সন্তান। কিন্তু জমিদার বাড়িতে বিয়ের পর তার স্বামীর লোভ তাকে মেরে ফেলে। তার আত্মা এখনো শান্তি পায়নি। কিন্তু তুমি এসব জেনে কি করবে?
এই জমিদার বাড়ির ব্যাপারে যেই বেশি আগ্রহ দেখিয়েছে, হয় সে পাগল হয়ে গেছে, অথবা তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওখানে না যাওয়াই ভালো, বুঝেছ? ওখানে না যাওয়াই ভালো। আমাকে তো যেতেই হবে। আমি সাংবাদিক, এটাই আমার কাজ। মানে পুরনো প্রাসাদের কাহিনী লোকসমক্ষে নিয়ে আসা। মিনা বুঝতে পারে অর্জুন নাছোড় বান্দা। তুমি যদি একান্তই জমিদার বাড়িতে যেতে চাও, সাবধান থেকো, খুব সাবধান থেকো। আর এই নাও, এই তাবিজটা নাও, এটা সব সময় কাছে রেখো। বিপদের হাত থেকে এটাই হয়তো তোমাকে বাঁচাবে। খুব সাবধানে থেকো। অর্জুন তাবিজটা হাতে নিয়ে দেখতে থাকে। একটা কালো সুতোয় বাঁধা পুরনো ধাতুর টুকরো। সে হাসল। বিজ্ঞানের ছাত্র সে। 5 বছর হলো সে এই সাংবাদিকতার পেশায়। তাকে এই সব বিশ্বাস করা মানায় না, কিন্তু কিছুই বলে না সে। মিনার কাছ থেকে বিদায় নিয়ে সে হাভেলির দিকে রওনা দেয়। রাত ক্রমশ গভীর হচ্ছিল। গ্রামের পথ আরো নিস্তব্ধ। শুধু ঝিঝির ডাক আর দূরে কোথাও ঘরে ফেরা রাত পাখির কর্কশ চিৎকার। হাভেলির কাছে পৌঁছে অর্জুন থমকে দাঁড়ালো। বিশাল বটগাছের ছায়ায় দাঁড়িয়েছিল একটা ভাঙা চোরা প্রাসাদ। জানলার কাঁচ ভাঙা, দরজার অর্ধেক ঝুলছে, আর দেওয়ালে লতা পাতার জাল। বাতাসে একটা শনশন শব্দ, যেন হাভেলিটা নিজেই শ্বাস নিচ্ছে। অর্জুনের বুকের ভিতর ধুকপুক শুরু হলো, কিন্তু সে পিছু হটল না। ক্যামেরাটা হাতে শক্ত করে ধরে সে দরজা দিয়ে ভিতরে ঢুকল। দরজা ঠেলতেই একটা ঠান্ডা বাতাস এসে লাগলো তার মুখে। ভিতরে অন্ধকার, শুধু চাঁদের আলো পথ ধরে ধুলোর কণা ভেসে বেড়াচ্ছিল। অর্জুনের পা মেঝেতে পড়তেই একটা ক্যাচ করে শব্দ হলো। সে ফিসফিস করে বলল, মালতী দেবী, তুমি কি সত্যি এখানে আছো? মালতী দেবী, তুমি কি এখানে আছো? থাকলে আমার ডাকে সাড়া দাও। আমাকে জানতে হবে এই রহস্য। মালতী দেবী। তার নিজের গলাটায় তার নিজের কাছেই অদ্ভুত শোনালো, ভাঙা, ফ্যাস ফ্যাসে। কোনো উত্তর এলো না, কিন্তু দূরে কোথাও হাভেলির গভীরে একটা মৃদু শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ বাড়ির ভেতরে হেঁটে বেড়াচ্ছে। অর্জুনের পা হাভেলির মেঝেতে পড়তেই ধুলোর একটা পাতলা পর্দা বাতাসে উড়ে এলো। চাঁদের আলো ভাঙা জানলা দিয়ে এসে হলঘরের এক কোণে পড়ছিল, আর বাকি কোণগুলো অন্ধকারে ডুবে। বাতাসে একটা বাঁশি গন্ধ, যেন বছরের পর বছর কেউ এখানে পাই রাখেনি। তার হাতের টর্চের আলো চার দেওয়ালে ঘুরছিল। ভাঙা প্লাস্টার, মাকড়সার জাল আর কিছু পুরনো পেন্টিং, যেগুলোর রং মলিন হয়ে গেছে। অর্জুনের বুকের ধুকপুকানি থামছিল না, তবুও সে বুকে সাহস নিয়ে এগিয়ে গেল হাভেলির ভেতরে। এটা শুধুই একটা পুরনো বাড়ি বলে মনে হচ্ছে, তেমন তো আর কিছু নেই, কিন্তু
কি ধুলো! কিন্তু এত বছরে কি কেউ ঢোকেনি বাড়ির ভেতরে? কি ধুলো! তাহলে কি গ্রামের মানুষ সত্যি এই বাড়িটাকে এড়িয়ে চলে? না 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 না, এসব মনের ভুল। এইসব হয় নাকি? এখনো যাক, সে নিজেকে বলল, কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাসের চেয়ে ভয় বেশি। হলঘরের শেষের দিকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। সিঁড়ির পাশে একটা ভাঙা টেবিলে কিছু পুরনো জিনিস ছড়ানো, মরচে ধরা কলম, একটা ভাঙা ফটো ফ্রেম, আর একটা চামড়ার বাঁধানো বইয়ের মতো কিছু। অর্জুন টর্চের আলো ফেলল বইয়ের ওপর। বইটাকে হাতে তুলল। এটা বই নয়, একটা পুরনো ডায়েরি। পাতাগুলো হলুদ আর ভঙ্গুর হয়ে এসেছে। প্রথম পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা, মালতী দেবী, 1875। সম্ভবত মালতী দেবীর বিয়ের পর প্রথম লেখা। অর্জুনের চোখ চকচক করে উঠল। সে ডায়েরিটা দ্রুত বেগে ব্যাগে ভরে নিল, পরে পড়বে। কিন্তু ঠিক তখনই একটা শব্দ কানে এলো। যেন কেউ কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। সে ঘুরে দাঁড়ালো, টর্চের আলো চারিপাশে ঘোরালো, কিন্তু কিচ্ছু নেই। কে কে না, এইখানে তো কেউ আসার কথা নয়। বাতাস হবে। সে ফিস করল, কিন্তু তার হাতটা তার নিজের অজান্তেই কেঁপে উঠছিল। সিঁড়ির দিকে এগোতেই শব্দটা আবার শোনা গেল, এবার আরো কাছ থেকে। অর্জুন থমকে দাঁড়ালো। তার টর্চের আলো এবার একটা লম্বা করিডোরের দিকে পড়ল, যেখানে দেওয়ালে একটা বড় আয়না ঝুলছে। আয়নাটা ধুলোয় ঢাকা, তবু তার কাঁচে চাঁদের আলো ঠিকরে পড়েছে। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল সেটার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। ফ্যাকাশে মুখ, চোখে ভয়ের ছাপ। কিন্তু তারপরে আয়নায় আরেকটা ছায়া দেখা গেল। অর্জুনের পেছনে, তার কাঁধের উপর একটি মেয়ে, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, আর চোখে একটা অদ্ভুত শূন্যতা। অর্জুনের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ঘুরে তাকালো। কই, কেউ তো নেই। আবার সামনের দিকে ঘুরে আয়নায় তাকাতেই সে দেখতে পেল এবার মেয়েটা আরো কাছে। তার ঠোঁট নড়ছে, তার কানে একটা ফিস করে কথা এলো, চলে যাও, আটকে যাবে তুমি। অর্জুনের হাত থেকে টর্চটা পড়ে গেল। আলো নিভে গিয়ে চারিপাশটা ঘন অন্ধকারে ডুবে গেল। সে দৌড়ে হলঘরের দিকে ফিরল। তার পায়ের শব্দে হাভেলির দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। দরজা দিয়ে বেরিয়ে সে বাইরের ঠান্ডা বাতাসে হাঁপাতে লাগলো। তার বুকের ভিতরে হৃৎপিণ্ডটা যেন ফেটে যাচ্ছে।
বটগাছের তলায় দাঁড়িয়ে সে পিছনে তাকালো। হাভেলির ভাঙা জানলাগুলো যেন তাকে দেখছে। একটা মুহূর্তের জন্য মনে হলো একটা জানলায় যেন কেউ দাঁড়িয়ে আছে, একটা ছায়া, নিশ্চল। তারপর সেটা অদৃশ্য হয়ে গেল। অর্জুন গ্রামের অতিথিশালায় ফিরল, কিন্তু তার হাতে এখনো ডায়েরিটা ছিল। সে জানতো এই ডায়েরিটা তাকে মালতীর গল্প বলবে, কিন্তু তার মনের কোণে একটা প্রশ্ন ঘুরে চলেছে। আয়নায় যাকে দেখেছে সে কি সত্যি মালতী? আর সে কেন তাকে সতর্ক করল? রাত আরো গভীর হলো। অর্জুনের ঘরের জানলায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না, কিন্তু দূরে হাভেলির দিক থেকে একটা মৃদু কান্নার শব্দ ভেসে আসছিল। অর্জুনের ঘরের ছোট টেবিলে একটা মোমবাতি জ্বলছে। রাত গভীর, গ্রাম নিস্তব্ধ। তার হাতে মালতীর ডায়েরি, পাতাগুলো হলুদ আর ভঙ্গুর। মোমবাতির আলোয় সে পড়তে শুরু করল। সে ডায়েরির প্রথম পাতা খুলল। মালতীর হাতের লেখা কাঁপা কাঁপা, তবু স্পষ্ট বোঝা যাচ্ছে। সে লিখেছিল তার জীবনের শুরুর কথা, কিভাবে আর কবে তার বিয়ে হয়েছিল জমিদারের সাথে, কিভাবে সেই হাভেলি তার স্বপ্নের বাড়ি হয়ে উঠেছিল। ডায়েরির পাতায় মালতীর জীবনের ছবি ফুটে উঠল। এক তরুণী যে তার জমিদার স্বামী রঘুনাথের সাথে হাভেলিতে এসেছিল অনেক আশা নিয়ে, কিন্তু তার পাতা উল্টানোর সাথে সাথে গল্পের অন্ধকার দিকটা সামনে চলে এলো। মালতী লিখছে, রঘুনাথের লোভ ছিল তার গয়নার প্রতি। একটা পাতায় মালতী লিখেছিল, আমি আমি ভয় পাচ্ছি, সে আমার গয়না চায়, কিন্তু কিন্তু আমি জানি এটা শুধু আমার গয়নার কথা নয়, আমার জীবনে হয়তো কোনো বিপদ আসতে চলেছে। অর্জুনের কপালে ঘাম জমল। ডায়েরির শেষ পাতায় একটা লাইন ছিল, কিন্তু সেটা একদমই অসম্পূর্ণ। আজ রাতে সে আমাকে ডেকেছে, সমস্ত গয়নায় সেজে যেতে হবে তার কাছে, কিন্তু কেন আমি জানি না কি হবে। তারপর আর কিচ্ছু নেই। অর্জুনের মনে হয় এই লেখার পরই মালতীর জীবন হয়তো শেষ হয়ে গেছিল। কিন্তু গয়নাগুলো, সেগুলো কোথায়? সেই রাতেই বোধহয় তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। একটা পাতায় কাঁপা হাতে লেখা, আমার গয়না আমার অভিশাপ, সম্পদের লোভে যে এটা স্পর্শ করবে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে না, পাবে না সে মুক্তি। অর্জুন ডায়েরি বন্ধ করল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘরের আয়নার দিকে তাকাতেই মালতীর ফিস ফিস তার কানে বাজে, চলে যাও, আটকে যাবে তুমি। কিন্তু সাংবাদিকতার মন তাকে থামতে দেয়নি। সে জানতে চায় গয়নাগুলো কোথায়, আর মালতীর আত্মা কেন এখনো হাভেলিতে ঘুরে বেড়ায়। ভোর হওয়ার আগে মিনার কুড়ে ঘরে গেল অর্জুন। মিনা তখন উঠোনে বসে তুলসী গাছে জল দিচ্ছিল। অর্জুনকে দেখে তার মুখে চিন্তার রেখা দেখা দিল।
ফিরে এসেছো? হাভেলিতে গিয়েছিলে তাই না? মীনার গলায় উৎকণ্ঠা। অর্জুন ডায়েরির কথা বলে। মালতীকে তার স্বামী মেরেছিল গয়নার জন্য, যেটা তুমিও বলেছ আর গ্রামের আরও অনেকেই বলেছে। তাহলে হিসেব মতো সেগুলো তো এখনো হাভেলিতেই আছে, তাই না? মীনা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঘুনাথ 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 গয়নাগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু মালতীর রক্ত লেগে আছে তাতে। ওগুলো অভিশপ্ত। যে স্পর্শ করবে তার জীবন ধ্বংস হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। সে অর্জুনের দিকে তাকালো। তুমিও যদি ওগুলো খুঁজতে যাও, মালতী তোমাকেও ছাড়বে না। কিন্তু মালতীর আত্মা কেন শান্তি পায়নি? কেন আজও সে ঘুরে বেড়াই ওই হাভেলির অন্ধকারে? অর্জুন জানতে চাইল। মিনার চোখে একটা দূরের ছায়া পড়ল। মালতী নিরীহ গরিব মেয়ে, কিন্তু বিয়ের পর যে অত্যাচার ওকে সইতে হয়েছে তার প্রতিশোধের আগুন মৃত্যুর পরেও তাকে আটকে রাখতে পেরেছে এই পৃথিবীতে। গয়নাগুলো যদি পবিত্র জায়গায় দান করা যায় বা গরিব মানুষের কোনো কাজে লাগে, তবেই সে মুক্তি পাবে। কিন্তু এটা সহজ নয়। অনেকে চেষ্টা করেছে, অনেকে, কেউ সে গয়না নিয়ে ফেরেনি। আজ পর্যন্ত কেউ ফেরেনি ও বাড়ি থেকে। অর্জুনের মনে একটা পরিকল্পনা জন্ম নেয়। সে ঠিক করে সে গয়নাগুলোকে খুঁজে বের করবে, মালতীর আত্মাকে মুক্তি দেবে। এটা তার সাংবাদিক জীবনের সব থেকে বড় গল্প হতে পারে। কিন্তু মিনার কথা তাকে ভাবিয়ে তোলে। সে তাবিজটা জামার ভিতর দিয়ে নিজের গলায় শক্ত করে বাঁধে। আমি ফিরে আসব, সে নিজেকে বলে। কিন্তু তার নিজের গলার আওয়াজই নিজের প্রতি সন্দেহ। দিনের আলোয় আজ হাভেলিটা কিছু কম ভয়ঙ্কর। অর্জুন বটগাছের তলায় দাঁড়িয়ে হাভেলির দিকে তাকায়। দরজাটা আগের রাতের মতোই আধ খোলা। সে ক্যামেরাটা হাতে নিয়ে ভিতরে পা রাখে। আজ সকাল থেকে তার মনে একটা দৃঢ়তা রয়েছে। ডায়েরিতে মালতী লিখেছিলেন গয়নাগুলো হাভেলির গোপন কুঠুরিতে লুকানো। কিন্তু কুঠুরিটা কোথায়? সে হল ঘরে ফিরে গেল, যেখানে আগের দিনের আয়নাটা ছিল। দিনের আলোর মধ্যে আয়নাটা সাধারণ লাগছিল, তবু এই নির্জন হল ঘরে অর্জুনের গা ছমছম করতে লাগলো। সে আয়নার দিকে তাকালো না, তার বদলে দেওয়ালে টোকা দিয়ে গোপন দরজার সন্ধান করতে শুরু করলো। হঠাৎ তার পায়ে যেন কিছু একটা ঠেকলো। নিচে তাকিয়ে সে দেখে ছোট্ট একটা ধাতব হাতল মেঝের সাথে মিশে আছে। এমনভাবে ধুলোর আস্তরণ পড়েছে যে সেটা বোঝা মুশকিল। ধুলো পরিষ্কার করে সে হাতলটা ধরে টানল। একটা ক্যাচ শব্দ হলো, আর মেঝেতে একটা চৌকো ফাঁক খুলে গেল। অর্জুনের হৃদস্পন্দন দ্রুত চলছে। সে টর্চ চালালো। ফাঁকটা একটা সরু সিঁড়ি দিয়ে নেমে গিয়ে অন্ধকারে হারিয়ে যায়। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার মন বলল, অর্জুন, এটাই পথ, এটা দিয়েই যেতে হবে সেই রহস্য সন্ধানে, এটাই পথ। ভয় পাস না, এগিয়ে যা। সে গভীর শ্বাস নিয়ে সিঁড়িতে পা রাখল, কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে একটা শব্দ হলো, ফিস ফিস, নরম কিন্তু খুব স্পষ্ট। অর্জুন ঘুরে তাকালো। আবার সেই আয়নার ছায়া, মালতীর ফ্যাকাশে মুখ, তার চোখে ক্রোধ আর দুঃখ মিশে আছে।
ফিরে যাও, ফিরে যাও তুমি। ফিসফিসটা আবার কানে এলো, কিন্তু এবার অর্জুন আর পিছু হটল না। তার হাতের টর্চের আলো কাঁপছিল। শক্ত করে ধরল টর্চটাকে। সে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো নিচে। প্রতিটা ধাপের সাথে সাথে বাতাস আরো ঠান্ডা হয়ে আসছিল, আর একটা ভেজা বাসি গন্ধ নাকে এসে লাগছিল। হাভেলির এই গোপন কুঠুরি যেন মালতীর নিজস্ব জগৎ, যেখানে সময় থমকে আছে সেই 1885 সালে। সিঁড়ির শেষে একটা সরু পথ, দেওয়ালে শ্যাওলা জমেছে, আর টর্চের আলোয় ছোট বড় পোকার বাদুর ছুটোছুটি করছে। অর্জুনের বুকের ভিতরে একটা অস্বস্তি বাড়ছিল। সে মিনার দেওয়া তাবিজটা জামার ভিতরে স্পর্শ করল, যেন এটাই তার একমাত্র নিরাপত্তা। পথের শেষে একটা ভারী কাঠের দরজা। দরজায় মরচে ধরা তালা ঝুলছে, কিন্তু তালাটা ভাঙা। অর্জুন হাত বাড়িয়ে দরজাটা ঠেলল। একটা কর্কশ আওয়াজে দরজাটা খুলে গেল। ভিতরে একটা ছোট্ট কুঠুরি। টর্চের আলোয় দেওয়ালের কোণে জমা ধুলো আর মাঝখানের পুরনো সিন্দুকটা দেখা গেল। সিন্দুকটা কাঠের, কিন্তু তার গায়ে একটা জটিল নকশা খোদাই করা, যেন কোনো রাজকীয় সম্পদের আধার। অর্জুনের হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। এটাই 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 তো এতক্ষণ ধরে খুঁজছিলাম। আমি পেরেছি। আমি সব ভয় জয় করে আমি খুঁজে বের করতে পেরেছি রহস্য। সে ফিস করল। ডায়েরিটাতে মালতী লিখেছিল এমন একটা সিন্দুকের কথায়, গয়নাগুলো এখানেই লুকোনো থাকার কথা। সে সিন্দুকের কাছে গেল, হাঁটু গেড়ে বসে হাত বাড়ালো, কিন্তু ঠিক তখনই দুটো বড় গোখরো একে অন্যের সাথে জড়িয়ে শুয়ে রয়েছে বাক্সের উপর। অর্জুনের পায়ের আওয়াজ, নড়াচড়া তাদের শান্তির সংসারে ব্যাঘাত তৈরি করেছে। পিছিয়ে এলো অর্জুন। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে এসে লাগল। টর্চের আলো কেঁপে উঠল, আর কুঠুরির ভেতর থেকে একটা মৃদু কান্নার শব্দ ভেসে এলো। অর্জুন চারিপাশে তাকালো, কেউ নেই। তবু শব্দটা ক্রমশ জোরালো হয়ে উঠছিল, যেন কেউ তার কাছেই কাঁদছে। মালতী, মালতী, এটা কি তুমি? এটা তোমার কান্নার স্বর মালতী? মালতী, শুনতে পাচ্ছ? সে ডাকলো। তার কণ্ঠে ভয় মিশে রয়েছে, কিন্তু কোনো উত্তর নেই, শুধু কান্না। সে নিজেকে একটু সামলে সাপ দুটোকে তাড়িয়ে সিন্দুকের ডালা খুলল। ভিতরে একটা মখমলে কাপড়ে মোড়া কিছু জিনিস। সে কাপড়টা সরাতেই গয়নাগুলো চোখে পড়ল। বেশ কিছু সোনার হার, হীরের কানের দুল, আর একটা বড় রুবির আংটি। সবকিছু চকচক করছে। সেই গয়নাগুলো কখনো ধুলো স্পর্শ করেনি, কিন্তু গয়নাগুলোর মাঝে একটা অদ্ভুত জিনিস, একটা ছোট্ট বাক্স, যার মধ্যে কিছু শুকিয়ে যাওয়া ফুল আর একটা পুরনো চিঠি। অর্জুন চিঠিটা হাতে নিল। আবার মালতীর হাতের লেখা। এই গয়নাই আমার মৃত্যুর কারণ হবে। এরা
এরা আমাকে ছাড়বে না। ঠিক তখনই মেঝেটা কাঁপতে শুরু করলো। একটা গভীর গর্জন, যেন হাভেলিটা জেগে উঠেছে। অর্জুনের হাত থেকে চিঠিটা পড়ে গেল। সে ঘুরে তাকাতেই দেখলো কুঠুরির বিশাল ভারী দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। না 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 না! সে চিৎকার করে দরজার দিকে দৌড়লো, কিন্তু একটু দেরি হয়ে গেছে। দরজাটা অর্জুনের মুখের উপরেই একটা ধাতব শব্দে বন্ধ হয়ে গেল। সে দরজায় ধাক্কা দিল, কিন্তু সেই চেষ্টা বৃথা। কে শুনবে তার কথা? এখানে এই পরিত্যক্ত বাড়িতে তার কথা শোনার মতো দূর দূরেও কেউ নেই। অর্জুনের টর্চের আলো কুঠিরের দেওয়ালে ঘুরতে থাকে, আর তখনই সে শুনতে পেল একটা ফিসফিস ঠিক তার কানের কাছে। কে? অর্জুন ঘুরে তাকালো। অন্ধকারের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে। মালতী। তার চোখে আলো নেই, প্রাণ নেই, শুধু একটা অসীম ক্রোধ। তার ফ্যাকাশে হাত ধীরে ধীরে অর্জুনের দিকে উঠছে। অর্জুন পিছিয়ে গেল। অর্জুন পেছাতে পেছাতে তার পিঠ সিন্ধুকের সাথে ঠেকল। না 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 না, মালতী, মালতী, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না মালতী। তুমি আমার সাথে এটা করতে পারো না মালতী। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমায় মুক্তি দিতে চাই মালতী, আমি তোমায় মুক্তি দিতে চাই। কিন্তু তার গলা কেঁপে উঠল। মালতীর চোখের শূন্যতা যেন তাকে গিলে ফেলতে চায়। হঠাৎ সে সিন্ধুকের ভিতরের গয়নার দিকে তাকালো। রুবির আংটিটা তার চোখে পড়ল, আর তার পাশে একটা ছোট হাড়ের টুকরো, একটা আঙুলের হাড়, যেন মালতীর মৃত্যুর নিষ্ঠুর স্মৃতি সেই হাড়। অর্জুনের মনে ডায়েরির কথা ফের এলো। মালতীকে বিষ দিয়ে মারার পর তার স্বামী তার হাতের আঙুল কেটে আংটিটা খুলে নিয়েছিল। তাহলে এই হাড় কি তারই? সে সিন্ধুকের দিকে হাত বাড়ালো, কিন্তু ঠিক তখনই কুঠুরি আবার কেঁপে উঠল। কুঠুরির অন্ধকার থেকে ভেসে এলো সেই আওয়াজ। অর্জুন টর্চ তুলল, কিন্তু টর্চের আলো এখন আর কাজ করছে না। অন্ধকারে একটা আকৃতি গড়ে উঠল। প্রথমে শুধু ছায়া, তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো একটা কঙ্কাল। হাড়ের ফাঁকে ফাঁকে ধুলো জমা, ফাঁকা চোখের গর্ত অর্জুনের দিকে তাকিয়ে। হাড়ের হাতটা উঠল, আর খটখট শব্দে সেটা অর্জুনের দিকে এগিয়ে এলো। অর্জুনের গলা শুকিয়ে গেছে। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। কঙ্কালটা এখন মাত্র কয়েক হাত দূরে। তার হাড়ের আঙুল অর্জুনের কাঁধের কাছে পৌঁছে গেছে। ঠিক তখনই তার হাত মিনার দেওয়া তাবিজটা স্পর্শ করল। সে চোখ বন্ধ করে তাবিজটা শক্ত করে ধরে চিৎকার করে উঠতে চাইল, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি এই পিশাচের হাতে পড়তে চাই না, আমাকে বাঁচাও, বাঁচাও। তাবিজটা স্পর্শ করা মাত্রই একটা উজ্জ্বল আলো ফুটে উঠল ঘরের মধ্যে। কুঠুরির অন্ধকার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কঙ্কালটা থমকে দাঁড়ালো। তার হাড়ের ফাঁক দিয়ে একটা তীক্ষ্ণ চিৎকারের মতো আওয়াজ বেরিয়ে এলো। অর্জুন চোখ খুলে দেখলো কঙ্কালটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তারপর একটা কুয়াশার মতো সেটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু কুঠুরির মাঝে এখন আর একটা কারো উপস্থিতি। মালতী, কঙ্কাল নয়।
এবার তার পুরো আকারে নতুন বউয়ের সাজে দামি শাড়ি আর নানা গহনায় সাজানো তার দেহ, কিন্তু তার মুখে যেন রক্ত নেই। তার মুখ ফ্যাকাশে ক্রোধে নয়, শুধু একটা গভীর দুঃখে। তার কণ্ঠ নরম, কিন্তু তাতে একটা অদ্ভুত শক্তি। অর্জুন কোনো রকমে বলে, তোমাকে মুক্তি দিতে। আমি জানি গয়নাগুলো তোমার অভিশাপ। মালতী এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর বলল, গয়নাগুলো মন্দিরে দান করো, কিন্তু সাবধান, আমার অভিশাপ শুধু আমার নয়, যে স্পর্শ করবে সে আমার দুঃখ পাইবে। তার কথা শেষ হতেই সে কুয়াশার মতো মিলিয়ে গেল। কুঠুরির দরজাও হঠাৎ করে খুলে গেল। অর্জুন দ্রুত সিন্দুক থেকে গয়নাগুলো একটা কাপড়ে মুড়ে নিল। হাড়ের টুকরোটা সে স্পর্শ করল না, সেটা যেন এই বাড়িটায় মালতীর শেষ চিহ্ন। সে দ্রুত সিঁড়ি বেয়ে উঠল। তার পিছন থেকে কুঠুরির অন্ধকার যেন তাকে টানছে। জমিদার বাড়ির হল ঘরে পৌঁছে থামল সে। তার হাতে গয়না, কিন্তু তার মনে একটা ভয়। মালতীর কথা কি সবটা সত্যি? এই গয়না কি তাকে ছাড়বে? বাইরে বেরিয়ে সে দেখল আকাশে মেঘ জমেছে। একটু দূরে বাজের গর্জন শোনা গেল। অর্জুন গয়নাগুলো শক্ত করে ধরে গ্রামের দিকে হাঁটা শুরু করল। প্রাসাদ থেকে বেরিয়ে শেষবারের মতো পেছনে ফিরে তাকালো অর্জুন। পিছনে হাভেলির একটা জানলায় একটা ছায়া যেন নড়ে উঠল। মালতী। তার চোখে একটা অসমাপ্ত প্রতিশ্রুতি। অর্জুন গ্রামের পথে হাঁটছিল। তার হাতে কাপড়ে মোড়া গয়নাগুলো শক্ত করে ধরা। আকাশে মেঘের গর্জন ক্রমশ জোরালো হচ্ছিল, আর দূরে বিদ্যুতের ঝলকানি। তার মনে মালতীর কথাগুলো ঘুরছিল, কিন্তু তার পায়ের তলায় যেন একটা অদৃশ্য ভার, যেন জমিদার বাড়িটা তাকে এখনো টানছে। সে পিছনে ফিরে তাকালো। হাভেলির ছায়া বটগাছের পিছনে অন্ধকারে মিশে গেছে, তবু মনে হলো কেউ যেন তাকে দেখছে। গ্রামের মন্দিরটা পাহাড়ের কোলে, পুরনো কিন্তু শান্ত। অর্জুন যখন মন্দিরের সিঁড়িতে পা রাখল তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। মন্দিরের পুরোহিত একজন বৃদ্ধ সন্ন্যাসী। তাকে দেখে এগিয়ে এলেন। এত রাতে এখানে কেন? কি ব্যাপার? তিনি জিজ্ঞাসা করলেন। তার চোখে দুশ্চিন্তা। অর্জুন কাপড়টা খুলে গয়নাগুলো দেখালো। এইগুলো সব জমিদার বাড়ি থেকে পাওয়া, মালতী দেবীর। এইগুলো এগুলো এগুলো আমি মন্দিরে দান করতে চাই। তার কণ্ঠে একটা তাড়াহুড়ো, যেন গয়নাগুলো তার হাতে বেশিক্ষণ থাকলে কিছু ঘটে যাবে। পুরোহিতের মুখ শক্ত হয়ে গেল। মালতী দেবী? তিনি গয়নার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। এগুলো অভিশপ্ত। তুমি জানো তুমি কি করেছো? জানি, আর এও জানি যে এইগুলো দান করলে তার আত্মা শান্তি পাবে। পুরোহিত এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর একটা গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি এগুলো
দেবতার চরণে রাখবো। তিনি গয়নাগুলো একটা তামার থালায় নিলেন। মন্দিরের ভেতরে তিনি গয়নাগুলো মূর্তির পায়ের কাছে রাখলেন আর মন্ত্র পড়তে শুরু করলেন। অর্জুন দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ একটা উষ্ণ বাতাস মন্দিরের ভেতর দিয়ে বাইরে গেল। তার মনে হলো একটা ভার যেন তার কাঁধ থেকে নেমে যাচ্ছে। মন্ত্র শেষ হতে বাইরে বৃষ্টিও থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল আর চাঁদের আলো মন্দিরের উঠানে পড়ল। তারপর পুরোহিত মুচকি হেসে বললেন, তুমি একটা বড় কাজ করেছ। মালতী দেবী এখন শান্তি পাবেন। অর্জুনের মুখে হাসি ফুটল, কিন্তু তার ভিতরে একটা অস্বস্তি রয়ে গেল। পুরোহিতকে ধন্যবাদ জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো সে। গ্রামের অতিথিশালায় ফিরে এসে তার ব্যাগ খুলল। ক্যামেরাটা হাতে নিয়ে সে হাভেলিতে তোলা ছবিগুলো দেখতে শুরু করলো। প্রতিটা ছবিতে হাভেলির অন্ধকার আর ধুলো ধরা পড়েছে, কিন্তু শেষ ছবিটা দেখে তার হাতটা থেমে গেল। ছবিটাতে সে নিজে কুঠুরির সামনে দাঁড়িয়ে, কিন্তু তার পিছনে একটা ছায়া, মালতীর মতো। তার ফ্যাকাশে মুখে একটা হাসি আর চোখ দুটো জ্বলছে, যেন তার দিকেই সরাসরি তাকিয়ে। অর্জুনের গলা শুকিয়ে গেল। সে ছবিটা বন্ধ করলো, কিন্তু তার মনে প্রশ্ন ঘুরতে লাগলো, মালতী কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি তার অভিশাপ এখনো তার সাথে? পরের দিন সকালে অর্জুন মিনার কাছে গেল। মিনা তাকে দেখে হাসল। তুমি ফিরে এসেছো? ফিরে এসেছো তুমি? তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো, খুব। অর্জুন ছবির কথা বলতে গিয়েও থেমে গেল। সে শুধু বলল, মালতী এখন খুব শান্তিতেই আছে। মিনা মাথা নাড়লেন, কিন্তু তার চোখে একটা অদ্ভুত সব জানার ভাব, যেন কিছুই লুকোনো যায় না তার কাছে। অর্জুন গ্রাম ছেড়ে চলে গেল। তার ব্যাগে ক্যামেরা, আর ক্যামেরায় সেই ছবি। শহরে ফিরে সে চেষ্টা করলো ছবিটা মুছে ফেলার, কিন্তু প্রতিবার স্ক্রিনে মালতীর হাসি ফিরে আসতো। রাতে প্রায় তার ঘুম ভাঙতো একটা ফিসফিসে আওয়াজে। গ্রামে সবাই জানলো যে হাভেলি এখন শান্ত, কিন্তু কেউ কেউ অবশ্য বলতো, অমাবস্যার রাতে হাভেলির জানলায় একটা ছায়া দেখা যায়, বুঝলি? আবার সে নাকি হাসে। আমি নিজে দেখেছি বলেই বলতেছি। কি বলতো, ওই ছোকরা যে বলল মালতীর শান্তি হয়ে গেছে, সে গয়নায় মন্দিরে দান করে দিল। তাহলে ওই মেয়েটা কেডা? তাহলে হাসিটা কার? মালতী কি এখনো সেই হাভেলিতে আছে? হাসি মুখে কারোর জন্য কি অপেক্ষা করছে? রাজবাড়ির কঙ্কাল এই ভয়ানক অথচ মর্মস্পর্শী কাহিনী এখানেই শেষ। কিন্তু সত্যি কি মালতী দেবীর আত্মা মুক্তি পেল, নাকি তার অভিশাপ এখনো ভেসে বেড়াচ্ছে হাভেলির অন্ধকার জানলায়? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান। এই বলেই শেষ করছি আমাদের ৩৯তম আড্ডা, সুদীপ ঘোষের লেখা রাজবাড়ির কঙ্কাল। আর আজ আমাদের এই আড্ডায়
আমাদের সাথে ছিল মিনার চরিত্রে তমলিনাদি, মালতীর চরিত্রে অনুষ্কা, বুড়ো লোক পুরোহিতের চরিত্রে পুনর্জিৎ, ন্যারেশন ও অর্জুনের চরিত্রে আমি অর্পণ। আর অন্যান্য সাউন্ড এফেক্টসে ছিল মিলি, আমি আর পুনর্জিৎ। তো আমাদের আজকের আড্ডা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আমাদের সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। যদি আমাদের বিহাইন্ড দ্য সিন দেখতে হয় তাহলে সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে ফলো করতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকলো আমাদের ইমেল অ্যাড্রেস, ওখানে নিঃসন্দেহে পাঠিয়ে দিন আপনার লেখা বা আপনার পছন্দের কোনো গল্প। আমরা চেষ্টা করব সেই গল্প আমাদের এই আড্ডায় আনার। ও আর একটা কথা, খুব তাড়াতাড়ি আসছে আমাদের সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোড, মানে আপনাদের লেখা গল্প আমরা যেখানে পোর্ট্রে করব। ইতিমধ্যে আমরা 3 জনের গল্প পেয়েছি, সেই 3 জনের গল্প খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আমাদের এই চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। হোক গল্প, হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে তাহলে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা।